নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে। ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। বিধানসভার গেটে ওই গাড়ি লাগিয়ে রেখে দেবো। মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে। ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত। নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে। হয় ইস্পান নালে উসমান। আমার দাদু, আমি যার চতুর্থ প্রজন্ম, ব্রিটিশদেরকে খেদাও করেছে, তার রক্ত আমার গায়ে বইছে। বাংলায় অরাজকতা আমি হতে দেব না। আপনারা সব একটু ঘুরে যান, চৌরঙ্গি মোড়ে আমরা যাবো। চলো চৌরঙ্গি মোড় অবরোধ হবে, চলো গুলি ফুলি যা হবে দেখে নেবো, আমি আসছি। চলো চৌরঙ্গি মোড়, যতক্ষণ না আরাবুল অ্যারেস্ট হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না। চলো চলো, এই দিক থেকে কেউ নয়, সব ওই দিকে। চলো চৌরঙ্গি মোড়, চলো চৌরঙ্গি মোড়ে। আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো। চলো চৌরঙ্গি মোড়, চলো। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আইএসএফ এর চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আইএসএফ এর চেয়ারম্যান আক্রান্ত হওয়া আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। বিধায়ক ভাইজানের উপর আক্রমণ করা হলো, কার স্বার্থে? মমতা ব্যানার্জির জবাব দাও। বিধায়ক আক্রান্ত হচ্ছে, কার স্বার্থে? মমতা সরকার জবাব দাও। ভাঙড়ের কর্মীরা আক্রান্ত হলো কেন? কাইজার আরাবুল জবাব দাও। পুলিশের সামনে আক্রমণ কার স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও। দিকে দিকে বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে কেন? মমতা ব্যানার্জির জবাব দাও। দিকে দিকে গণ আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে কেন? পিসি ভাই জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ। এ ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ভাই একটু আপনারা বসে যান, বসুন বসুন, বসে যান বসে যান, বসে যান। এখন প্রচুর গাড়ি আছে, ভাঙড় থেকে প্রচুর গাড়ি আছে, এখনো রাস্তায় আছে, আসছে। তবে একটা কথা মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে, এই প্রোগ্রাম শেষ হওয়ার আগে এই আরাবুল সহ, জুলু সহ যে নেক্সাস টিমটা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, তাদের যদি অ্যারেস্ট না হয়, নওশাদ সিদ্দিকী কি জিনিস আর আইএসএফ কি জিনিস কলকাতা জেনে যাবে। এখানে কতজন দাঁড়িয়ে আছেন বলুন তো, পুলিশের গুলি খেতে প্রস্তুত? হাত তুলে দেখান তো। প্রথম গুলিটা যদি আমার বুকে লাগে আপনারা খাবেন তো? হ্যাঁ খাবেন তো। আর আজকে যদি আরাবুল সহ যারা নেক্সাস টিম আছে, ওখানে পুলিশের ডিসি স্যার ছিলেন, তিনারা জানেন কাদা, তার কথা অনুযায়ী আমি বেরিয়ে আসছিলাম। তিনি যেটা আমি বক্তব্যে বলবো, কিন্তু আমি এখান থেকে টাইম দিয়ে দিলাম, যদি না আজকে অ্যারেস্ট হয় প্রোগ্রাম শেষ হওয়ার পূর্বে, নওশাদ সিদ্দিকী কি জিনিস, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই কি জিনিস, আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে। হয় ইস্পান নালে উসমান। আমার দাদু, আমি যার চতুর্থ প্রজন্ম, ব্রিটিশদেরকে খেদাও করেছে, তার রক্ত আমার গায়ে বইছে। বাংলায় অরাজকতা আমি হতে দেব না, ভাঙড়ে অরাজকতা হতে আমি দেব না। কেন মার খেতে হয়েছে সময়ে বলবো। যারা গাড়ি থেকে আসছেন ভাই বসে যান, বসে যান, অনুরোধ করছি বসে যান। আমার গাড়ি আক্রান্ত হয়েছে, ও গাড়ি 2026 সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে। বিধানসভার গেটে ওই গাড়ি লাগিয়ে রেখে দেবো। মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে, দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে। ওর দলের গুন্ডারা একটা বিধায়ক
আইএসএফকে কিভাবে আক্রমণ করেছে। এই অবস্থায় গাড়ি 2026 সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে। আর আমার ভালোবাসার মানুষেরা, আইএসএফের কর্মী সমর্থকরা এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতি পদে পদে দিয়ে দেবে। বলছি, আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, আপনারা সবাই জানেন। আর আজকে যদি পার্টির শেষ দিন হয়, অসুবিধে কারো আছে? হ্যাঁ, কারো অসুবিধা আছে? কলকাতাতে পার্টির জন্ম হয়েছে, কলকাতায় পার্টি শেষ হয়ে যাবে। আজকেও দেখবো মমতা ব্যানার্জির বন্দুকের কত গুলি আছে, পারবেন তো নাকি? এখন আরাবুল দা এখনও নাকি ওখানে ডায়লগবাজি করছে যে পুলিশ নাকি বার করে দিল। তো ঘটনাটা একটু আপনাদের জানা দরকার। তো কি হয়েছে আজকে? সবাই তো আর ভাঙড় থেকে আসেনি। ভাঙড় থেকে যারা আক্রান্ত হয়েছে, ভাঙড়ে যারা দায়িত্বশীলের আছে একটু উপরে তুলে দেন তো তাদেরকে। অনেকে আক্রান্ত হয়েছে, সবাই আসতে পারেনি, হসপিটালে ভর্তি আছে, অনেক দূরে আছে। যারা এখানে কজন এসে পৌঁছাতে পেরেছে তাদের দেখাচ্ছি আমরা। সকালে আমার কাছে গত রাত্রিরে থেকে আরাবুল্লাহ তার এলাকা থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল। গত রাত থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, শূন্যে গুলি চালিয়েছে, বোম ব্লাস্ট করিয়েছে, তারপরেও ক্ষান্ত করতে পারেনি। আমাদের কর্মীর মাথা ফাটিয়েছে। 4-5 জন হসপিটালে এখন আছে। তো শূন্যে গুলি চালিয়ে মুরব্বীকে লেগেছে নাকি? তুমি এসছো কেন? তোমাকে লেগেছে? তাহলে তুমি একটু সাইডে থাকো। বাবা মা বাপকে একটু সাইডে রাখো। এখন যাদের লেগেছে বেশি করে, বা যারা এখানে এসে পৌঁছাতে হয়েছে, অনেকে আছে, অনেক আক্রান্ত। প্রায় 2 থেকে 250 ভাঙড়ের কর্মী আক্রান্ত হয়ে আছে, এর মধ্যে আছে। আরও বেশি তো কম নয়, আরও বেশি তো কম নয়। খোঁজ আসলো থানাকে, বড়বাবু কেএলসিকে ফোন করলাম যে স্যার ওখানে এই সমস্যাটা হচ্ছে, একটু দেখে নিন যাতে করে আমাদের প্রোগ্রামে যারা গাড়ি আসছে ঠিক হয়। এরা আসার পথে ওখানে একটা চায়ের দোকান থাকে, সব অঞ্চলের নেতারা দাঁড়িয়ে থাকে, একটু একসাথে চা খেয়ে বার হবার চিন্তাভাবনা করেছিল। তার উপরে এদের উপরে আক্রমণ চালাই, বোম মারে, মারধর করে। থানাকে জানানোর পরে থানা থেকেও সেই রকম, কেএলসি থানা সেই রকম পদক্ষেপ নেয়নি। আমার কাছে ভিডিও আছে, একজন ভিডিও করেছে, ওখানে জুলুদাকে যেন জামাইয়ের জামাইয়ের মতো খাতির করে সেটা সরে যান না, কিন্তু ওই জুলুদার নেতৃত্বে সব হয়েছে। পুলিশের সামনে আমাদের ছেলেদেরকে মারধর করেছে। এটা শুনে আমি থাকতে পারলাম না, কারণ আমি লাস্ট নিয়ে তো রাজনীতি করতে পছন্দ করি না। আমার কিন্তু ভাইদেরকে মারবে, আমি এসি ঘরে বসে থাকবো রাজনীতি করার জন্য? আমি রাজনীতির ময়দানে আসিনি। আমি পৌঁছাবার চেষ্টা করলাম যে যাতে করে আমাদের ছেলেদেরকে অন্তত কলকাতামুখী করা যায়। যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম স্থলে যাতে নিয়ে যাওয়া যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাকে দেখার পরে ছেলেরা, আমি যখন পৌঁছাচ্ছি তার আগে থেকে দেখি ইট ছুটছে। আমি গাড়ি থেকে নেমেছি, দরজা খুলে একজন এসে আমার মাথায় যদি না হাত দিত, একদম বড় বড় ইট, আমার মাথাটা ফাটতো হয়তো। সে হাত দিয়ে দিয়েছে, তার হাতে চোট হয়েছে। তারপরে আমি বলি, এই কেরা ইট ফিট ছুটছিস? চিৎকার চাচামেচি করার পরে ছুটেছে যে কজন ছিল, অল্প একদম লোকজন ছিল, ছুটেছে। ছুটার পরে আমি আবার মাইকটা নিয়ে, স্বাভাবিক আমাদের ছেলেরা তখন উত্তেজিত, এত মার খেয়েছে, মাইকটা নিয়ে আমি কন্ট্রোল করছিলাম যে কোনো পাবলিক প্রপার্টি থেকে শুরু করে কারো সম্পত্তিতে তৃণমূলের অফিসেও হাত দেবে না। ঠিক খানিকক্ষণ পরে দেখলাম আমাদের কাছে যে তৃণমূলের অফিসটা আছে, একটা কাঁচের অফিস, কাঁচের দরজা দিয়ে অফিস, সে অফিসটি অক্ষুণ্ণ। আর আরাবুল্লাহ যে অফিসে যে উঠা বসা করে, সেই অফিসে দেখি ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। মানে বুঝতে পারছেন, আরাবুল্লাহর সিনিয়র লিডার তো, ঠিক কেমনভাবে লাগালে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না, ঠিক আইএসএফের ঘাড়ে দেওয়া যায়, সে চক্রান্ত করেছে। পানির একদম পুরো ফায়ার ব্রিগেডের গাড়িও রেডি ছিল। ওরে বাবা, গাড়িও রেডি ছিল। বিশেষ কোনো অল্প টাইমের মধ্যে গিয়ে দেখি সেই সাইরেন বাজাতে বাজে এসে হাজির, যা করছে করুক। তারপরে আমি আমার যথারীতি আমাদের যারা ছিল কর্মীরা গাড়িগুলোকে পাস করছি। পাস করতে করতে অল্প কিছু আছে, তারপরে দেখি কিছু 10-15টা তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। পুলিশ এসে দাঁড়ালো, যে ওরা প্রতিরোধ হ্যান করবে। পুলিশের কেএলসি থানার বড়বাবু বললেন, তখন আমাদের 200-300 কর্মী আছে, যে আপনারা কর্মীগুলোকে চলে যেতে বলুন, আমরা ওদেরকে পাস করে দিচ্ছি। আমি বললাম যে ওরা আমাদেরকে মারলো আর ওরা এসে দাদাগিরি করছে, আর আমাদেরকে ঠান্ডা করছেন কেন? ওদেরকে রাস্তা থেকে সরান, তাহলে আমাদের কর্মীরা চলে যাবে। তারপরেও একাধিক অফিসার, অনেক বাবার বয়সী না হলেও মোটামুটি অনেক সিনিয়র অফিসার
অনেক সিনিয়র অফিসার আমার কাছে রিকোয়েস্ট করলেন যে এক পক্ষকে তো শান্ত হতে হবে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, পুলিশ হিসাবে নয় মানুষ হিসাবে রিকোয়েস্ট করছি, আপনি আপনার সমর্থকদেরকে গাড়িতে তুলে দিন। সমর্থকদেরকে বুঝিয়ে বাজিয়ে চিৎকার চেঁচামেচি করে অনেক লাইভে দেখতে পাবেন আমি আমার সমর্থককে চড় মেরেছি, অনেক লাইভে এসে যাবে দেখতে পাবেন। চিৎকার চেঁচামেচি করে গাড়িতে তুলে দিলাম, তুলে গাড়ি স্টার্ট দেবো, ওই সময় দেখি ওই দিক থেকে আরাবুল্লাহ তখন চলে এসছে ফিল্ডে। আরাবুল্লাহর নেতৃত্বে, আগে ছিল জুলুদা আর খয়রুল্লাহ, আর ওনার ছেলে এই আগের একটা পার্টি অফিস আছে ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওখানে বোম চার্জ করেছে। তো ও আরাবুল্লাহর নেতৃত্বে এবার ওখান থেকে কাঁচের বোতল ছুঁড়ে আসছে, অনেক পুলিশ ভাইয়েরও গায়ে লেগেছে। তখন আমাদের ছেলে আরও ক্ষিপ্ত হলে নেবে, হই হই করার পরে আমি আবার তাদেরকে ঠান্ডা করলাম। ইতিমধ্যে ডিসি স্যার এসে হাজির হলেন, সম্ভবত গৌরব লাল নাকি নাম আছে। ডিসি স্যার আসলেন, আমাদের বুঝাচ্ছেন। আমি আবার বললাম যে আপনি আমাদের বুঝিয়ে কি করবেন, যারা মারধর করছে তাদেরকে বোঝান, তাদেরকে আপনি সরান না। ঠিক আছে আপনি গাড়িতে উঠেছেন। আমি বললাম আমি গাড়িতে উঠতে পারি, দুটো শর্ত আছে আমার। প্রথম শর্ত হচ্ছে আমার কোনো কর্মী ভাঙড়ের তারা আক্রান্ত হবে না, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং যারা এই আরাবুল্লাহ, এই নামটা কী রে বাবা, জুলুদা, খয়রুল্লাহ বা আরাবুল্লাহ ছেলে যারা এই কাজের সাথে যুক্ত, এদেরকে অ্যারেস্ট করতে হবে। উনি আশ্বস্ত করলেন যে আমরা দেখছি এটা কি করা যায়। ঠিক আছে, আমার দুটো গাড়ি, প্রথম দুটো বাস আর একটা ছোট হাতি, ওই মহসিন দানা কি একজন ছিল, হ্যাঁ উনিও ছিলেন, হ্যাঁ অনেকজন ছিলেন, সব নামগুলো আমি পরে যাচ্ছি, মানে আমি তো সবাইকে চিনি না। হ্যাঁ, তো ও দুটো বাস একটা ছোট হাতি গাড়ি পার হচ্ছিল, ওই সময়তেও ইট ছুঁড়েছে, ইট ছুঁড়ে আমাদের একজনের আবার গুরুতর চোট হয়। তারপরে আমি বার হচ্ছি, প্রায় 150-150 আশপাশে পুলিশ ফোর্স ছিল। ঠিক আছে, পুলিশও 150 মতো আশপাশে ছিল, আমাকে ব্যারিকেড করে নিয়ে যাবে বলে। আমি বললাম স্যার আমার গাড়িতে আক্রমণ হবে না তো, আমি একটু করেই বললাম যে ওনারা এত আশ্বস্ত করছে, কারণ তৃণমূলের কাছ থেকে তো না ভরসা পাওয়া যায় না, তো আক্রান্তর ভয়ে আমি আসিনি। ডিসি স্যার আমাকে বললেন আপনি এখান থেকে চলে গেলে বাকিটা আমি সামনে নেবো। ঠিক আছে, ডিসি স্যার বলছেন। তার আগে শুনিয়ে রাখি আমরা বেশ কয়েকদিন আগে রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি স্যারের কাছে আমাদের কাছে আতঙ্ক ছিল, আমাদের রাজ্যের ভিন্ন এলাকা থেকে আমাদের যারা সমর্থক এই প্রোগ্রামে আসবে তাদের উপর আক্রমণ আসতে পারে। স্পেসিফিক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাকে ইন্ডিকেট করে আমরা কিন্তু ডিজি স্যারকে মেল করে রেখেছিলাম। এর জবাব দিয়ে কিন্তু ডিসি স্যারকে করতে হবে, যে আপনাকে মেল করে রাখার পর এবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সমস্যা বেশি হতে পারে, যথেষ্ট নিরাপত্তা প্রদানের জন্য তার কাছে আমরা আর্জি করেছিলাম। তো আমার গাড়িটা যখন আসছে পুলিশ সব দাঁড়িয়ে আছে, ভিডিও আমার কাছে আছে, বা আমার অনেক ছেলেরাই ভিডিও করেছে, দাঁড়িয়ে আছে পুলিশের ব্যারিকেড ভেঙে, মানে এমনি পুলিশের ব্যারিকেড ভেঙে আমার গাড়িতে ধাক্কি, কাঁচ যদি আমার নামানো থাকতো আমাকেও তো দিত, ওটা করে ক্ষান্ত হয়নি। দেখি একের পর এক ইট ছুটছে, ভয়ঙ্কর ইট ছুটছে। তার আগে তো আমার হাতে যখন আমি নেমেছি মাথায় হওয়ার আগে ওখান থেকে যখন তাড়া কাটাচ্ছিলাম, আমাদের ছেলে আমাদের একটু চিৎকার চেঁচামেচি করেছে, তখন র্যাম্পার্ট ইট এসছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখতে পাবে, থানার ভিডিও ক্যামেরা লাগানো আছে। আমার হাতে চোট হয়েছিল, ওই জন্য আমি কাজটা তুলে রেখেছিলাম যে এই হাতে যদি আমার ঝেড়ে দেয় ডবল লেগে যাবে। তো র্যাম্পার্ট ইট ছুড়ার পরে আমার গাড়ির কাঁচ ভেঙেছে, সামনে পিছনের সাইডের কাঁচ ভেঙেছে। আবার একটা ভয়ের কথা ভাই বলছি, শুধু আমি তো গাড়ির মধ্যে ছিলাম, ওখানে ডিসি স্যার সহ যারা পুলিশ অফিসার ছিল তারাও খোঁজ নিয়ে দেখুন হয়তো আক্রান্ত হয়েছে। ডিসি স্যার না হলো, যেভাবে ইট ছুটছে, আর ডিসি স্যারের মাথায় কিন্তু হেলমেট ছিল না, বিশাল ভয়ে পেয়েছিলাম ডিসি স্যারও না আক্রান্ত হয়ে যায়। যেভাবে নির্বিচারে ইট ছুঁড়েছে, একটা পশুর সাথে মানুষ এই আচরণ করে না, জঙ্গলি পশুর সাথেও মানুষ এই আচরণ করে না, একটা নির্বাচিত জনপ্রতিনিধির সাথে যে আচরণ করেছে। আমি এসেছি এখান থেকে আহ্বান করেছি, আশা করব আমাদের বক্তব্য শেষ হওয়ার আগে ওই সমস্ত কালপিটগুলোকে ডিসি স্যার যেহেতু আমাকে আশ্বস্ত করেছিল, এবং যে সমস্ত কালপিটগুলো আক্রমণ করেছে, ওই আরাবুল্লাহ ছেলে, জুলুদা, আরও যারা আছে
তাদেরকে অ্যারেস্ট করবে। একটা ভালো লোক তৃণমূলের ওর মধ্যে ছিল, আমি শুধু ভাবছি একটা জিনিস, সে ওখানে কেন গেল? যাক, সে ভদ্রলোক, তার নামটা আমি নিচ্ছি না, যদিও তাকে আমি ইট ছুটতে দেখিনি, কিন্তু ওই চক্র তিনি পড়ে গিয়েছিলেন। যাক, আমি আমি বলেছি, সময় দিয়েছি, যদি না এই টাইমের বক্তব্যের শেষের মধ্যে অ্যারেস্ট করে, তাহলে আমি গুলি খেতে প্রস্তুত আছি। আপনারা খাবেন? আল্লাহ বলছেন তো, যে যে ধর্মে বিশ্বাস করেন ধর্মের শপথ করে বলছেন তো, ভিন্ন ধর্মের মানুষ আছে শপথ করে বলছেন তো, আমি প্রস্তুত আছি গুলি খাওয়ার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমি প্রস্তুত আছি। এই হককে প্রতিষ্ঠিত করতে গেলে 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে বিরসা মুন্ডার বংশধর এখানে বসে আছে, মাত্র 25 বছর বয়সে দেশকে হক প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ আশফাকুল্লাহ খান 27 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। প্রফুল্ল চাকি 19 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। এখানে অনেক প্রীতিলতা আছে, প্রীতিলতা অদ্দেদার মাত্র 24 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ভগৎ সিং মাত্র 24 থেকে 25 বছর বয়সে জীবনকে উৎসর্গ করেছে এই ব্রিটিশদের হাত থেকে, তাদের কালো হাত থাবা থেকে দেশকে মুক্তি দিয়ে সুন্দর এক সমাজ ব্যবস্থা দেবে, এক সংবিধান দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের মাধ্যমে আমরা পেয়েছি, যেখানে মানুষ তার নাগরিক অধিকার পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিকভাবে মানুষ তার দেশ ক্ষমতার দায় স্বপ্ন দেখবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উপকার করে মানুষের পাশে থাকবে। সেই গণতন্ত্র আজকে ভুলণ্ডিত হচ্ছে, এর শেষ দেখে আজকে আমি ছাড়বো। আপনারা রাজি আছেন তো? কি করতে হবে না করতে আমি বলে দিচ্ছি। সব থেকে বড় কথা বললাম, গুলি খেতে হবে, অসুবিধা আছে? আমরা যদি এখানে আমি বসে থাকি, আপনারা বসে থাকবেন তো? পুলিশ যদি অ্যারেস্ট করতে আসে ভয়ে পালাবেন নাকি? আমাকে প্রথমে অ্যারেস্ট করবে, তারপরে আপনাদেরকে করবে। যদি আমি জেলে যেতে পারি, আপনারা অসুবিধা আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, বাহ, ভেরি গুড। আমি প্রস্তুত আছি। বক্তব্য ভাই অনেক দেওয়ার ছিল, সেই মন মানসিকতা নেই আমার হাতে, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ট্যাবলেট খাওয়ার পরেও, সেই মন মানসিকতা নেই। তারপরেও বলছি, আমার ওপর আক্রমণ হচ্ছে কেন? আইএসএফের উপর আক্রমণ হচ্ছে কেন? আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে এসে লুট হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে বলছি বলি আক্রমণ নেমে আসছে। আমি ওয়াকাফ প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে সরকারের আমলে, এর বিরুদ্ধে বলছি বলি আমার উপর আক্রমণ আসছে। হিন্দু বোন, হিন্দু মা টেট পরীক্ষা দিতে গেছে, তার শাখা পাকা খুলেনি, শাখার পালা খুলে তাকে পরীক্ষা কেন্দ্রে যেতে কেন হলো, এর বিরুদ্ধে যখন বলছি আমার উপর আক্রমণ নেমে আসছে। আমি যখন বলছি আমার এক বোন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, তার হিজাব তাকে খুলে মাধ্যমিক কেন্দ্রে কেন যেতে হলো, এর তার ধর্মীয় স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করা হলো, যখনই এটা বলছি আমার উপরে তখন আক্রমণ নেমে আসছে। এই বলা কি আমি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো নাকি? আপনারা বারণ করলেও আমি করব না, কারণ আমি তার চতুর্থ প্রজন্ম, আমি তার উত্তরসূরি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একইভাবে লড়াই করে বাংলার অগণিত মানুষকে লড়াই উদ্বুদ্ধ করেছিলেন। সেই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের আমি বংশধর। আমার চোখের সামনে অসাংবিধানিক কর্মকাণ্ড হয়ে যাবে, অগণতান্ত্রিক কর্মকাণ্ড হয়ে যাবে, গণতন্ত্রকে হত্যা করে হবে, আমি মেনে নেব? নেভার। আমি এটাকে মেনে নিতে পারি না, প্রতিবাদ করব। আমার অপরাধ কি? দেউচাতে অবৈধভাবে আদিবাসী ভাইদের উচ্ছেদ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে, তার পাশে যে দাঁড়াচ্ছে, এটাই আমার অপরাধ হয়ে যাচ্ছে। ফারাক্কাতে, বানিয়াটোলাতে ওখানে কৃষক ভাইদের লিচু গাছ থেকে শুরু করে বড় আম গাছ কেটে ধ্বংস করে সেখানে আদানিদের হাই টেনশন লাইট নিয়ে যাবে, তাদের অত্যাচার নামাচ্ছে, তার পাশে দিয়ে দাঁড়াচ্ছি বলি আমার অপরাধ হয়ে যাচ্ছে। আমার অপরাধ হয়ে যাচ্ছে এই ধর্মতলার চত্বরে, এই আপনার গান্ধী মূর্তি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরাত চত্বরে, মূর্তির চত্বরে এখানে হবু শিক্ষক শিক্ষিকারা তারা তাদের অর্থ না থাকার জন্য, মেধা থাকার পরও তাদের মেধাকে বিক্রি কেন করা হলো? তাদের পরিবর্তে এমন লোককে চাকরি দেওয়া হচ্ছে, এত অপদার্থকে চাকরি দেওয়া হচ্ছে, ভারতবর্ষের রেখা মানচিত্রে আজাদ কাশ্মীরকে চিহ্নিত করার মতো এত ভয়ঙ্কর অপরাধ করছে কেন? সেই প্রশ্ন যখন করছি আমাদের উপরে আক্রমণ নেমে আসছে। বলছে আজাদ কাশ্মীর, ভাই কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ, তো অবিচ্ছেদ্য অংশ। আজাদ কাশ্মীর বলছে কেন? যারা এই মাধ্যমিক শিক্ষা পরিষদের কোশ্চেনে যেটা নিয়ে আসলো তাদের বিরুদ্ধে আচ্ছা মমতা ব্যানার্জি সরকার কি আইনত পদক্ষেপ নিয়েছে বলতে পারবেন? কেন নেয়নি? যখনই বলছি তখনই আবার আক্রমণ নেমে আসছে। ভাই আমি প্রোগ্রাম ছোট করব। আর একটা কথা, এখানে তো একটা হেস্তে নাস্তে হবেই, এখানে তো হবেই,
আর সাথে সাথে আমার ভাঙড় থেকে যে সমস্ত যোদ্ধারা এসেছেন, আমি আপনাদের বলবো, আপনাকে আমি নওশাদ সিদ্দিকী, সে রাত 10টা হোক 12টা হোক, যখন সমস্যার সমাধানটা হবে আমি আপনাদের সামনে থেকে গিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ভাঙড়ে আজকে আমি থাকবো গিয়ে। মরতে হয় নওশাদ সিদ্দিকী মরবে, তবে এখানে সমস্যার সমাধান হলে তারপরে যাব, তার আগে কিন্তু আমি যাব না। ওরা এই কালপিটগুলো অ্যারেস্ট হবে, তারপর এখান থেকে উঠবো। যাক, আপনাদের প্রত্যেককে বলছি, অনেক ভাই বলার ছিল, সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যখন আমাদেরকে মারধর করেছিল তখনই আপনারা ফুটেজ দিয়ে অন্তত বাংলার মানুষকে দেখাতে পেরেছিলেন যে আইএসএফ পরে কী ওপরে অত্যাচার চলছে। ভাঙড়ের মা বোনেদেরকে, যোদ্ধাদেরকে সম্মান জানাই। আজকে আপনারাই আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভার মধ্যে লড়াই করার মতো সেই বাংলার অগণিত মানুষের কণ্ঠ হয়ে পাঠাতে পেরেছেন ভাঙড়ের মা বোনেরা, বাপ ভাইয়ের, আপনাদের ধন্যবাদ জানাই। ক্যানিং পূর্বের মানুষকে ধন্যবাদ জানাই, যার বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়ার পরেও, যার সব কিছু লুট করে দেওয়ার পরেও এখনো যারা আইএসএফের ঝান্ডা ধরে ঘুরছে, সেই সমস্ত ভাইগুলোকে, মাগুলোকে, বোনগুলোকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো, মাস্টার সাহেব ঘোষণা দেবেন, আমি দেবো? হ্যাঁ, আপনারা সব একটু ঘুরে যান, চৌরঙ্গি মোড়ে আমরা যাবো। চলো, চৌরঙ্গি মোড় অবরোধ হবে, চলো, গুলি ফুলি যা হবে দেখে নেবো, আমি আসছি। চলো চৌরঙ্গি মোড়, যতক্ষণ না আরাবুল অ্যারেস্ট হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে উঠবো না। চলো চলো, এই দিক থেকে কেউ নয়, সব ওই দিকে। চলো চৌরঙ্গি মোড়ে, চলো চৌরঙ্গি মোড়ে। আজকে মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে দেখবো। চলো চৌরঙ্গি মোড়, চলো। কেউ বাড়ি নয়, সবার বাড়িতে পরিবার আছে, আমার বাড়িতেও পরিবার আছে। আমি আমার সুখের জায়গা ছেড়ে দিয়ে এই জায়গায় এসেছি শুধু আপনাদের জন্য। আপনাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে বলে আমরা চৌরঙ্গি মোড় অবরোধ করব, যতক্ষণ না পর্যন্ত ওই সন্ত্রাসবাদীগুলোকে, ওই সন্ত্রাসীগুলোকে, যারা গণতন্ত্রকে হত্যা করছে, যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে, সেখান থেকে উঠবো না। যারা চৌরঙ্গি মোড়ে যাচ্ছেন গিয়ে বসে পড়ুন, চৌরঙ্গি মোড়ে যাবেন আর বসে পড়বেন। পুলিশ অ্যারেস্ট করলে আমি যাচ্ছি, আগে আমাকে ধরবে তারপরে আপনাকে ধরবে, কোনো কথা নাই। এখানেই আজকে দরকার লাগলে স্টেজ হবে, এখানেই আজকে আমরা বসে থাকবো, সারা রাত পার করবো চৌরঙ্গি মোড়ে। চলো। আর একটা কথা আমি একটা কথা বলে রাখি, বাস থেকে শুরু করে কোনো এই যে অনেকে যা ঠুকাঠুকি করে বাস গেলে, এই সব করার দরকার নেই। আমরা শান্তিপ্রিয়, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা ওখানে বসবো। কোনো পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো ঝগড়া লড়াই নাই। আমাদের সাথে লড়াই রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে ওই সমস্ত রাজনৈতিক কারবারিদের সাথে। কেউ কোনো বাসে এতে হাত দেবেন না, গিয়ে চৌরঙ্গি মোড়ে আপনারা বসে যান, আমিও যাচ্ছি। চলুন ভাই, যারা আছেন এখানে দাঁড়িয়ে কি করছেন? চলুন চলুন, ওয়াদা করলেন গুলি খাবেন, দাঁড়িয়ে থাকলে হবে? চলুন চলুন, হ্যাঁ চলো।